আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আমার প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ আমি পাঠ করছি নারায়ণ সান্যালের লেখা বাঙালিয়ানা বইটি থেকে বাঙালির খাদ্য বিহারের কিছু অংশ। আলেকজান্ডার কত সালে সিন্ধু নদ অতিক্রম করেছিলেন তার হক হদিশ বাংলাতে ইতিহাস সক্ষম, কিন্তু এই অতিভঙ্গ বঙ্গদেশে বাঙালি নামে এক শ্রেণীর জীব কবে থেকে ডেরা ডান্ডা পেরেছে ইতিহাস তার খবর রাখে না। আন্দাজ করি বিবর্তনের পূর্ববর্তী ধাপটি ছিল গৌড়জনের, কিন্তু তাদের একটা বদনামও ছিল। তার বঙ্কিমী নির্দেশ আছে কপালকুণ্ডলায়। শের আফগান যখন মেহরিন্নুসা এ রাজ্যে সুবেদারি করতে চলে আসেন বাদশাহজাদার লোভাতুর দৃষ্টি থেকে তাঁর বিবিজানকে বাঁচাতে, তখন শের আফগানের বঙ্গাগমন প্রসঙ্গে বঙ্কিম দেশটিকে চুয়ারের দেশ বলেছিলেন। তো দেশের নামকরণ নিয়ে আমরা কেন মাথা ঘামাচ্ছি? আমাদের আলোচ্য বিষয় সেই দেশবাসীর খাদ্য বিহার। তারা কি খেত, কি খায়, কি খেতে চায় পায় না, আর কি খেতে চায় না তবু গলাধকরণে বাধ্য হয়। প্রাচীন সাহিত্যে আহার পর্বটা বড় বেশি আলোচিত হয়নি, তবু বাংলা ভাষায় আদি পর্বেই বাঙালির রান্না ও ভোজনের একটি উল্লেখ পাওয়া যাচ্ছে চর্যাপদের প্রাকৃত পৈঙ্গল ভাষাতে। অগ্গর ভত্তা রম্ভা পত্তা গায়িক ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মচ্ছা নালিত গচ্ছা দিজ্জয়ী কান্তা খাই পুনবন্তা। কিছু বুঝতে পারলেন? অথচ এই ভাষাতেই চর্যাপদের যুগে আপনার আমার বুড়ো ঠাকুরদার এত্তামা বুড়ো ঠাম্মার দল বাতচিত করতেন। কবি বলতে চান, কলা পাতায় গরমা গরম ভাত, গাওয়া ঘি, তার সঙ্গে দুধ, মৌরলা মাছের ঝোল আর নালতে পাতার শাক। যে গৃহিণী নিত্য পরিবেশনের সমর্থা, তাঁর কর্তাই হচ্ছেন পুণ্যবান বাঙালি। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি কায়দায় প্রকৃত পৈঙ্গল কবি মাত্র 4টি পংক্তিতে বাঙালিয়ানার চারটির মৌল বৈশিষ্ট্যের হক হদিশ বাতলে দিয়েছেন। প্রথম কথা, দুধ ভাত। স্মরণ করুন অষ্টাদশ শতাব্দীর মহাকবি ভারতচন্দ্রের কথা। ঈশ্বর পাটুনি ঈশ্বরীর কাছে তার বংশধরদের জন্য পোলাও কালিয়া রাজভোগের বায়না করেনি, বলেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। 2 নম্বর, গাওয়া ঘি। কি করে একবিংশ শতাব্দীর দাদাভাই দিদিভাইদের সে ব্যাপারটা বোঝাই? সেটা তো তোমাদের কাছে √−1 নামটাই শুধু শোনা আছে দাদু দিদার কাছে। স্বাদ দূরস্ত, গন্ধটাও তোমরা জানো না। বাসমতি, কালো জিরা অথবা গোবিন্দভোগ চালের গরমাগরম ভাতে খাঁটি গাওয়া ঘি, উফ। 3 নম্বর, বাঙালি খানায় মোদ্দা কথাটা মাছ ভাত। ইদানিং ডাক্তারবাবুরা বলছেন পাকা মাছ নয়, ছোট জাতের মাছই ভক্ষ। এখানে দেখুন পদকর্তা অগাধ জলসঞ্চারী রোহিত মৎস্যের কথা বলেননি, বলেছেন মৌরলা মাছের কথা। আর খাদ্য বিচারের শেষ সৌভাগ্য প্রসঙ্গে কবি বলেছেন, হোটেল মোটেল নয়, মায় 5 স্টার শোভিত বাতানুকূলিত মেকি খানা কামরা নয়। ভাগ্যবান হতে হলে শুধু অঋণী অপ্রবাসী হলেই চলবে না, পিঁড়ির ওপর সুখাসনে বসে কলা পাতায় খেতে হবে ভোজ। সে ভোজ্যদ্রব্য পরিবেশিত হওয়া চাই শাঁখা পড়া জনৈকা ভাগ্যবতীর হাতে। নরম হাতে গরম ভাত পরম সুখে খাবে। বাঙালির খাদ্যবিহারের নতুন কথা কি বলবো বলুন? আদিমতম বাঙালি কবি তো বঙ্গ সংস্কৃতির প্রাগ উষা যুগেই 5 পয়েন্টের হাত দিয়ে খেলতে বসে রঙের টেক্কাটি পেরে লিড দিয়েছেন। এরপর কি খেলা দেখাবো? নিহার রঞ্জন রায় জানিয়েছেন যে কবি শ্রীহর্ষের নৈষদ চরিত কাব্যে দময়ন্তীর বিবাহ ভোজের একটি বর্ণনা আছে। সেই রাজকীয় ভোজে হরিণ ও পক্ষী মাংসের বিবিধ পদ,
মৎস্য ও নানান নিরামিষ পদের উল্লেখ আছে। মিষ্টান্ন হিসাবে পিঠা, ভোজের পরে মিঠা খিলিপানের উল্লেখও আছে। তবে দ্বাদশ শতাব্দীর এই কবি যে বাঙালি ছিলেন অথবা তাঁর সৃষ্ট চরিত্র নিমন্ত্রণকর্তা দময়ন্তীর পরম পূজ্য পিতৃদেব যে তাই ছিলেন, কথা হলফ নিয়ে বলতে পারবো না। নৈষদ চরিত রচয়িতা শ্রী হর্ষ বাঙালি ছিলেন কিনা জানি না, কিন্তু ফুলিয়ার কবি কৃত্তিবাস ওঝা খাঁটি বাঙালি। সগর্বে বলবো আমার দেশের লোক, নদিয়ার। কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ডে দেখেছি রাজা জনক তাঁর কন্যার বিবাহে নিমন্ত্রিতদের জন্য যে আয়োজন করেছিলেন তা বস্তুত কাঁচা ফলার। ঘৃত দুগ্ধে জনক করিলা সরোবর, স্থানে স্থানে ভাণ্ডার করিলা মনোহর। রাশি রাশি তণ্ডুল মিষ্টান্ন কাঁড়ি কাঁড়ি, স্থানে স্থানে রাখে রাজা লক্ষ লক্ষ হাঁড়ি। এখানে রন্ধন প্রকরণে বৈচিত্র্যের অভাব। আদি কবি তার বিপুলতার দিকেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানে স্থানে রাশি রাশি লক্ষ লক্ষ হাঁড়িতে প্রাচুর্যেরই প্রকাশ। দুগ্ধের পরিমাণ বোঝাতে সরোবর শব্দ ব্যবহার করেছেন। তার একটু পরে ভারে ভারে দধি দুগ্ধ, ভারে ভারে কলা, ভারে ভারে ক্ষীর ঘৃত শর্করা উজলা। সন্দেশের ভার লয়ে গেল ভারিগণ, অধিবাস করিবারে চলেন ব্রাহ্মণ। হেতুটা কি এই যে ব্রাহ্মণেরা ক্ষত্রিয় গৃহে সেকালে কাঁচা ফলার করতেন? ক্ষত্রিয় নিয়োজিত পেশাদার বামুন ঠাকুরের রান্নাও তাঁরা কি গ্রহণ করতেন না? কারণ একটু পরেই বর্ণনা পাচ্ছি বিবাহান্তে বর কনেকে রানীরা নানান পদ রান্না করে উপবাস ভঙ্গ করাচ্ছেন। রাজা রানী গিয়া পরে করিলা রন্ধন, কন্যা বর দুইজনে করিল ভোজন। শ্রী রামচন্দ্রের আহারান্তে সেই পাতে যে সীতাদেবী উপবাস ভঙ্গ করেছিলেন এমন বর্ণনা কিন্তু নেই। দুইজনে একসঙ্গে অন্নগ্রহণ করছেন। পঞ্চদশ শতাব্দীর শেষাশেষি মনসামঙ্গল কাব্যে কবি বিজয়গুপ্ত দেখেছি গুটি গুটি চাঁদ সদাগরের পাকশালায় প্রবেশ করেছেন। স্নান করিল গিয়া বণিক সুন্দরী, রন্ধন করিতে যায় অতি তাড়াতাড়ি। পাতাল সুন্দরের কাষ্ঠ শুকনা তেঁতুলি, পিতলের হাঁড়ি দিয়া হেঁটে অগ্নি জ্বালি। অগ্নি প্রদক্ষিণ করি মাগে বরদান, মুই যেন রন্ধন করি অমৃত সমান। অগ্নি প্রদক্ষিণ করি চাপাইল রন্ধন, ডান দিকে ভাত চড়ায় বামেতে ব্যঞ্জন। সে যুগে সকল কাজের শুভারম্ভেই দেবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রথা ছিল। তন্তুবায় তাঁত চালাবার আগে যন্ত্রটাকে প্রণাম করত। সূত্রধর দিনের কাজ শুরু করার আগে তার ছেনি হাতুড়ি করাতকে পুষ্পার্ঘ্য দেয়। কর্মকার তার হাপড়কে শ্রদ্ধাঞ্জলি দেয়। ভারতবর্ষের সেই ট্র্যাডিশন মেনেই বণিক সুন্দরী অগ্নিকে প্রদক্ষিণ করে রান্নার কাজ শুরু করলেন। ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি প্রাক ক্যাটারের যুগে বাড়িতে যখন ভিয়েন হতো তখন বড় ঠাকুর কড়াই থেকে নামানো প্রথম খোলার একটি লচিকা অগ্নিদেবকে নিবেদন করতেন। কিন্তু কি রান্না করলেন বেনে বউ? পাটায় ছেঁচিয়া লয় পোলতার পাতা, বেগুন দিয়া রান্ধে ধনিয়া পোলতা। জ্বর পিত্ত আদি নাশ করার কারণ কাঁচকলা দিয়ে রান্ধে সুগন্ধ পাঁচন। বুঝুন, পাটায় ছেঁচা পলতা পাতা, তাতে কাঁচকলা বেগুন, ধনেবাটা দিয়ে তা আবার সুগন্ধি করা হয়েছে। আপনার আমার বাবা বেবিরা নাম শুনেই বলবে ব্যাক থু। তারা যে জ্বর পিত্ত নিবারণের জন্য অ্যান্টিবায়োটিকে অভ্যস্ত। পলতা পাতার পর দুটি শাকের পদ, গিমাতিতা শাক আর আদা বাটা দিয়ে বাথুয়া শাক। তারপর ঝিঙে পোস্ত, থোড়, মরিচার ঝাল দিয়ে বরবটি, বেগুন পোড়া, মাসকলাইয়ের বড়ি সহযোগী মুগের ডাল, তারপর রুই মাছের আমিষ পদ, তৎসহ মাগুর মাছের ঝোল এবং
খরশুলা মাছ ভাজা। আর একটি অপ্রত্যাশিত পদ, ভিতরে মরিচ গুঁড়া, বাহিরে জড়ায় সুতা, তৈলে পাক করি ভাজে চিংড়ির মাথা। চিংড়ির মাথা স্টাফড করে সুতো বেঁধে তার ভর্জিত পদটি যে পঞ্চদশ শতাব্দী থেকে বাঙালি রাঁধুনির আয়ত্তে ছিল, বিজয়গুপ্তের কল্যাণেই সেই চমকপ্রদ সংবাদটা পাওয়া গেল। চাঁদ সদাগর বৈষ্ণব ছিলেন না, তাই তাঁর পাকঘরে মাছ ও মাংসের অবাধ প্রবেশাধিকার। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে দেখেছি ক্রমাগত ঘৃত দধি দুগ্ধ স্বর, নবীন পিষ্টক, নানাবিধ শর্করা সন্দেশ কদলক। চৈতন্য ভাগবতের একটি পংক্তি কিন্তু আমার কাছে বিস্ময়কর লেগেছে। পটল বার্তাকু থোর আলু শাক মান, কত ঘর ভরিয়াছে নাহিক প্রমাণ। চৈতন্য ভাগবতের কালে আলুর উল্লেখ একটু দ্বন্দ্ব ধরিয়ে দেয়। তখনও তো পর্তুগিজ বোম্বেটেরা এসে পৌঁছয়নি, তাহলে আলু এলো কোন সুড়ঙ্গ পথে? নাকি এ পংক্তিটা পরবর্তী অনুকরকের প্রক্ষিপ্ত রচনা? অথবা সেকালে কি রাঙা আলুকে সর্বক্ষেত্রে আলু বলা হতো? পণ্ডিতেরা এ নিয়ে বিচার করতে থাকুন। আমরা বরং পরম বৈষ্ণব বৃন্দাবন দাসের কাছে বিদায় নিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মশায়ের কাছে উপস্থিত হই। ঘটনাচক্রে দুই ত্রিনাদপি সুনীচ কবি একই অঞ্চলের লোক। প্রভু বৃন্দাবন দাসের আদিভূমি দেনুর, সেটা কাটোয়ার ৬ ক্রোশ দক্ষিণে, আর কৃষ্ণদাস বাবাজির লীলাভূমি ঝামটপুরে, কাটোয়ার ৩ ক্রোশ উত্তরে। দুজনের জন্মস্থানের মধ্যে ফারাক ৯ ক্রোশ, কিন্তু রন্ধনের বর্ণনায় দুজনে যেন পাশাপাশি কলম চালাচ্ছেন। মোদক বড়া, মাস বড়া, কলা বড় মিষ্ট, ক্ষীর, পুলি, নারিকেল, পুলি পিঠা ইষ্ট, সঘৃত পায়স, মৃত কুন্তিকা ভরিয়া, ৩ পাত্রে ঘনাবর্ত দুগ্ধ তাতে ধরিয়া। ঘৃত অতি উপাদেয় বস্তু মানছি। আমাদের ধারণা অগ্গর ভত্তা অথবা তন্ডল ডাইল প্রেমলীলার খেচরান্নে তার সাদর আমন্ত্রণ। কিন্তু তাই বলে পায়েসে ঘি, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু না, ঘৃত দেখছি বারে বারেই ফিরে আসছে পাতে। মধ্যে পীত ঘৃত সিক্ত শালান্নে স্তূপ এবং পুনরায় ঘৃতসিক্ত পরমান্ন মৃত কুন্তিক ভরি, চাঁপা কলা ঘন দুগ্ধ আম্র তারপরি, এবং তারও পরে পুনরায় পীত সুগন্ধি ঘৃতে অন্নসিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল। ভক্তকবি দেখা যাচ্ছে কাম ক্রোধাদি ষড়রিপুকেই শুধু নয়, ক্লোরেস্টেরল রিপুকেও জয় করে বসে আছেন। এরপর হয়তো পান্তা ভাতেও ঘি পড়বে। তার চেয়ে চলুন যাই পানিহাটিতে। নিত্যানন্দ প্রভু পানিহাটিতে ভক্ত রঘুনাথের মাধ্যমে যে চিরা মহোৎসবের আয়োজন করেছিলেন, সেখানেও খাদ্যদ্রব্যের একটি বিস্তারিত বর্ণনা আছে। ঘনাবর্ত দুগ্ধের সঙ্গে রম্ভা, শর্করা সংযোগে চিপিটকের বৃহৎ আয়োজন। সে পাতে হঠাৎ হুড়ুম শব্দটা দেখলে আক্কেল গুরুম হয়েছিল। ক্রমাগত কাঁচা ফলারের বর্ণনায় যদি আপনাদের অরুচি ধরে থাকে, তাহলে আসুন আপনাদের নিয়ে যাই রাঢ় দেশের শাক্ত কবি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর ভদ্রাসনে। চণ্ডীদেবীর আশীর্বাদ পেয়ে খুলল না স্বামীকে তৃপ্ত করতে কি রাঁধছেন দেখা যাক। ঘৃতে ভাজা পলা করি, উনটা শাকে ফুলবড়ি, চিংড়ি কাঁঠাল বিচি দিয়া, অথবা মসুরি মিশ্রিত মাস, সুপ রাধে রসবাস, হিঙ্গ জিরা বাসে সুবাসিত, ভাজে চিতলের কোল, রোহিত মৎস্যের ঝোল, মান বড়ি মরিচে ভূষিত। আপনারা আস্বাদন করেছেন কিনা জানি না, আমি কখনো কাঁঠাল বিচি মিশ্রিত চিংড়ির মালাইকারি চেখে দেখিনি।
আরেকটি বিচিত্র বর্ণনা পাই কবি কঙ্কন চণ্ডীতে, গর্ভবতী নারীর স্বাদভক্ষণ। কোনো কিছুই তখন তার মুখে রোচে না। এমন একটি গর্ভবতী নারী নাকি কবিকে জনান্তিকে তার গোপন মনোবাসনার কথা জানিয়েছিলেন। আপনার মতো পাই, তবে গ্রাস চারি খাই, পোড়া মাছে জামিরের রস, যদি পাই মিঠা ঘোল, বদরি শকুল ঝোল, তবে খাই গ্রাস পাঁচ চারি। অন্যত্র মেয়েটি বলেছে তার স্বাদ পান্ত ওদন ব্যঞ্জন বাসি, অথবা মিন চরচরি কুমড়া বড়ি, সরল শঙ্করী ভাজা চিংড়ি। শেষ দিকে গর্ভবতী মহিলাটি আরো বলেছে, থোর ডুমুর ইচলা মাছে, খাইলে মুখের অরুচি ঘোচে, হিয়া ধক ধক অন্তরে ভোক, মুখে নাহি রোচে এই বড় শোক। স্যাড কেস, বেচারির পেটে ক্ষুধা থাকলেও মুখে রুচি নেই। দুঃখ করিস না মা, সোনার চাঁদ কোলে পেলেই সব শোক কর্পূর হয়ে যাবে। ঘৃত মিশ্রিত হোক না হোক, পায়েস কিন্তু ইক্ষ্বাকু বংশীয়, আখের গুড়ের। না, ভুল হলো, ওটা পায়েস না, গোবিন্দভোগ তণ্ডুল সহযোগে পরমান্ন, মিষ্টান্ন পদের মধ্যমণি। একটা কথা, দুধ তো আদি যুগ থেকেই ছিল, লেবু গাছও অপ্রতুল নয়। তবু মধ্যযুগে দুধ থেকে ছানা কাটানোর পদ্ধতিটা জানা ছিল না বাঙালি রন্ধনবিদদের। সন্দেশের যে বর্ণনা পাই তা ঘনীভূত দুগ্ধ শর্করা সহযোগে প্রস্তুত। ক্ষীরের সন্দেশ, ক্ষীরপুলি, ক্ষীরের নাড়ুকেই সন্দেশ বলা হচ্ছে। অষ্টাদশ শতাব্দীতে কবি ভারতচন্দ্র রন্ধন তালিকায় হদ্দমুদ্দ করেছেন। প্রতাপ কুমার রায় খাদ্যরসিক বাঙালির অন্নচিন্তা চমৎকারা দেশ পত্রিকায় 2002 সালে লিখেছেন, মজুমদার বাড়ির রন্ধনের বর্ণনায় মনে হয় ভারতচন্দ্র কল্পনার লাগাম ছেড়ে দিয়েছিলেন। 23টি নিরামিষ পদের এবং আমিষ, মাছ ও মাংসের যে পদগুলি বিবৃত হয়েছে মনে হবে কোনো পাক প্রণালীর সূচিপত্র পড়ছি। ধরে নিতে পারি এই রচনা আমাদের ভোজ্যের দিগন্ত নির্দেশ করে। একটা কথা খেয়াল রাখতে হবে, বর্তমান লেখক বা প্রতাপ কুমার রায় মশাই আজ যা পারি তা ভারতচন্দ্রের পক্ষে ছিল অসম্ভব। কোনো প্রাক প্রণালী সূচিপত্র দেখে ভোজ্যদ্রব্যের দীর্ঘ তালিকা টুকে মেরে দেওয়া। কারণ বাংলা ভাষার প্রথম পাক প্রণালীর গ্রন্থখানি, যেটা লেখা পাক রাজেশ্বর, প্রকাশিত হয়েছিল ভারতচন্দ্র প্রয়াণের 7 দশক পরে। সুতরাং স্বীকার করতেই হবে ভারতচন্দ্র যে 23টি নিরামিষ পদের কথা বলেছেন তার স্বাদ হয়তো তিনি জিহ্বায় পাননি, কিন্তু শ্রুতিতে বা মননে পেয়েছেন। ভারতচন্দ্রের সমকালীন মহারাজ কৃষ্ণচন্দ্রের একটি মধ্যাহ্ন ভোজের কিছু বিস্তারিত বর্ণনা থেকে যুক্ত করলাম। রূপমঞ্জরি প্রথম খণ্ড থেকে। কাহিনীর মূল নায়িকা রূপমঞ্জরি বা হটি বিদ্যালঙ্কারের পিতৃদেব রূপেন্দ্র মধ্যাহ্ন ভোজে আমন্ত্রিত হয়েছেন রাজবাড়িতে। বারমহল আর অন্দরমহলের মাঝামাঝি একটি কক্ষ থাকত রাজবাড়িতে, তাকে বলে অন্তরাল। মহারাজ ও রূপেন্দ্রনাথ সেখানে বসে কথা বলছিলেন। এই সময় একটি সুদর্শনা কিশোরী দ্বার প্রান্তে আবির্ভূতা হল। যুক্ত করে রত্নালঙ্কার ভূষিতা, অবগুণ্ঠনবতী। মহারাজ তাকে আহ্বান করলেন, এসো কস্তুরী। কস্তুরী কক্ষ মধ্যে প্রবেশ করে গলায় আঁচল দিয়ে 2 ব্রাহ্মণকে প্রণাম করল। রাজা বললেন, এ হলো কস্তুরী বাই, আমার অমাত্য শিবভট্টের কনিষ্ঠা কন্যা। ও আমাদের ডাকতে এসেছে মধ্যাহ্ন আহারে। তাই নয় কস্তুরী? মেয়েটি গ্রীবাভঙ্গিতে স্বীকার করে। রাজা বলেন, চট করে বলে দাও তো মা, কোন 5টি ব্যঞ্জন তোমার স্পর্শে ধন্য হয়েছে? কস্তুরী জানে রাশভারী মহারাজা অন্দরমহলে কৌতুক প্রিয়। বললে, এ কি, আপনাদের পুরুষদের চতুষ্পাঠী? রানীমার টোলে ওসব তঞ্চকতা চলে না।
রাজা প্রাণ খোলা হাসি হাসলেন, বলেন, ঠিক আছে মা, তুমি যাও, আমরা এখনই আসছি। কস্তুরী হাসতে হাসতেই প্রস্থান করল। রাজা তখন রহস্যটা ভেদ করে দিলেন রূপেন্দ্রের কাছে। ওরা দুজনে এতক্ষণ কথা বলছিলেন বারমহলে। স্ত্রী স্বাধীনতার বিষয়ে রাজা কৃষ্ণচন্দ্র প্রাচীনপন্থী। মহিলারা গঙ্গা স্নান করে পালকি থেকে অবতরণ না করে, অর্থাৎ বাহকেরা পালকি সমেত স্নানার্থিনীকে গঙ্গা জলে নিমজ্জিত করে। রাজা কোনো বিশেষ অতিথিকে আহারে নিমন্ত্রণ করলে ভোজ্যদ্রব্য পরিবেশিত হয় এই বারমহলে। অন্দরে তাঁকে নিয়ে যাওয়া হয় না। আজ মহারাজ সে নিয়মের ব্যতিক্রম করতে চলেছেন, একটি বিশেষ হেতুতে। বড় মহারানী কিছুদিন ধরে প্রায়শই শিরোপীড়ায় কষ্ট পাচ্ছেন। কৃষ্ণচন্দ্রের দুই পত্নী, ইনি শিবচন্দ্রের মাতা। মহারাজের ইচ্ছা ভেষগাচার্যকে অন্দরমহলে নিয়ে এসে তাকে একবার দেখানো। রূপেন্দ্র রোগের লক্ষণ জেনে নিয়ে স্বীকৃত হলেন। উপরন্তু জানতে চান ওই কস্তুরী কেন আছে তাঁর অন্দরমহলে, আর ওই মহারাজের সঙ্গে তার কথোপকথনের অর্থটাই বা কি। সে কথাও মহারাজ বিস্তারিত জানালেন। কৈশোরে পদার্পণ করার পূর্বেই বিশিষ্ট অমাত্যের আত্মজার দল সীমন্তিনী হয়ে যায়, কিন্তু বয়ঃপ্রাপ্তির পূর্বে স্বামীর ঘরে যায় না। তারা পর্যায়ক্রমে তখন কয়েক মাস রাজান্তপুরে এসে বাস করে। রাজা যেমন বিদ্যোৎসাহী পুরুষদের জন্য ক্রমাগত চতুষ্পাঠী খুলে চলেছেন, বড় রানীমাও তেমনি অন্দরমহলে একটি বিচিত্র চতুষ্পাঠী খুলেছেন ওইসব শিক্ষানবিশ কিশোরীদের নিয়ে। তাদের নানান বিদ্যায় শিক্ষিত করে তোলার ব্যবস্থা, জীবন, গৃহকার্য, রন্ধন, তাদের পরীক্ষা আর উপাধি দানের ব্যবস্থাও আছে। আজ যেমন ওই কস্তুরীর রন্ধনের পরীক্ষা, বিচিত্র সে ব্যবস্থাপনা। মহারাজের জন্য যে 10-20 পদ রান্না করা হয়েছে তার ভিতর মাত্র 5টি পাক করেছে ওই মেয়েটি। বাদবাকি রন্ধন শিল্পে অত্যন্ত অভিজ্ঞ পাচকবৃন্দ। আহারান্তে রাজামশাইকে বলতে হবে কোন 5টি পদ সেই অভিজ্ঞ পাচকবৃন্দের দ্বারা প্রস্তুত নয়। সেটা যদি শনাক্ত করা না যায় তাহলেই পরীক্ষার্থিনী উপাধি লাভ করবে। আহারের সময় ওই মেয়েটি উপস্থিত থাকবে পরিবেশনের লীলায়। রাজা মহাশয় তাকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করবেন, জেনে নেবেন রন্ধন বিদ্যায় মেয়েটির জ্ঞান কতদূর। স্বহস্তে যদিচ কখনো রন্ধন করেন না, তবু মহারাজ একজন খাদ্য বিশারদ। মরিচ, অম্লাস্বাদ বা লবণাধিক্যের সামান্য হেরফের তো বটেই, এমনকি ফোড়নের সূক্ষ্মাতিসূক্ষ্ম তারতম্য পর্যন্ত ধরতে পারেন রসনার অনুভূতিতেই। আজ ওই পরীক্ষার্থিনী যে কোন 5টি ব্যঞ্জন প্রস্তুত করেছেন সেগুলি আমিষ না নিরামিষ, ছেঁচকি, কৌড়া, ঘণ্ট, কালিয়া না ক্রোকে, তা পর্যন্ত জানা নাই। রূপেন্দ্র সহসা করজোড়ে বলে ওঠেন, একটা অপরাধ হয়ে গেছে মহারাজ, আমি বলতে ভুলে গেছি আমি নিরামিষাশী। রাজা হাসেন, বলেন, মারাত্মক ভ্রান্তি, এখন আর উপায় কি? কিন্তু শুনেছিলাম আপনি শাক্ত। আজ্ঞে হ্যাঁ, মৎস্য ও মাংস ত্যাগ করেছি সম্প্রতি। সম্প্রতি? কতদিন? ধরুন পক্ষকাল। রাজার মুখভাব দেখে বোঝা গেল না তিনি কি ভাবছেন। বললেন, আসুন অন্দরমহলে যাওয়া যাক। শুধু নিরামিষই আহার করবেন? পলাণ্ডু সেবা করেন তো? আগে না। তবে তো বড়ই বিপদে ফেললেন। 3 পত্রের ব্যঞ্জন কি ওরা বানিয়েছে? দেখা যাক, আসুন। যে কক্ষে ওদের মধ্যাহ্নভোজের আয়োজন সেটিও বৃহৎ। এটি অন্দরমহলে। মর্মর মণ্ডিত কক্ষতল, প্রাচীন শুভ্র বর্ণের পঙ্খের কাজ করা, উপর থেকে ঝুলছে প্রকাণ্ড একটি সহস্রমুখী ঝাড় লণ্ঠন। কক্ষের এক প্রান্তে একটি শ্বেত পাথরের মেজ, তদুপরি পুষ্পপাত্রে কুসুমগুচ্ছ। এখানে প্রাচীরে কোনো তৈলচিত্র নাই। একদিকে দেওয়াল জোড়া প্রকাণ্ড একটি রঙিন রেশম চিত্র। মহাযান ধর্মের কোনো মাতৃমূর্তি, তারা, মঞ্জুশ্রী, ভৈরবী অথবা প্রজ্ঞা পারমিতা, তিব্বত অঞ্চল থেকে সংগৃহীত।
কক্ষকেন্দ্রে দুটি পশমের চতুষ্কোণ আসন, অপূর্ব নকশা কাটা, দুটি প্রকাণ্ড অন্নপাত্র রৌপ্য নির্মিত, আর সে দুটি ঘিরে 3 সারিতে কাঁসা অথবা রূপার কটোরা। সেগুলি সমকেন্দ্রিক বৃত্তের আকারে অন্নপাত্রকে বেষ্টন করে আছে। একটি কোষ্ঠী পাথরের পাত্র অথবা খঞ্চা, যাতে ফল মূল মিষ্টান্ন পরিবেশিত। মক্ষিকা বারণ সার পোষে আবৃত। ওরা কক্ষ মধ্যে প্রবেশ করা মাত্র বিপরীত দিক থেকে অগ্রসর হয়ে এলেন রানীমা। রূপেন্দ্রকে প্রণাম করার উদ্যোগ করতেই তিনি সসংকোচে পিছিয়ে গেলেন। বললেন, না না মা, আপনি আমাকে প্রণাম করবেন না। রানীমা রূপেন্দ্রের প্রায় সমবয়সী, হয়তো সামান্য 2-4 বছরের ছোট। মহারাজ বলেন, একটা কথা ভেষগাচার্য বলতে ভুলেছেন, উনি নিরামিষাশী। এখন কি করা যায়? রানীমা প্রথমটা বিস্মিতা, তারপরেই হেসে ফেলেন। বলেন, তাতে অসুবিধা কিছু হয়নি। কস্তুরী আজ শুধু নিরামিষ ব্যঞ্জনই প্রস্তুত করেছে। মহারাজ কস্তুরীর দিকে ফিরে বলেন, কোনো ব্যঞ্জনে পলাণ্ড দেওয়া আছে কি? না মহারাজ, আপনি তো পূর্বেই নিষেধ করেছিলেন। করেছিলাম না, আজকাল আর কিছুই স্মরণ থাকে না। আসুন বসা যাক। রূপেন্দ্র রীতিমতো বিস্মিত। বলেন, সে কি, এ ব্যবস্থা কেমন করে হলো? রাজা বললেন, শোনেননি? রাজা কর্ণেন পশ্যতি। কৃষ্ণচন্দ্র অত্যন্ত বিচক্ষণ। রূপেন্দ্রের বন্ধু ভারতচন্দ্রের নিকট পূর্বেই তথ্যটা সংগ্রহ করেছেন। রূপেন্দ্রের আহার রুচি বিষয়। কস্তুরীকে বললেন, ইনি আমার মতো কলির ব্রাহ্মণ নন, আহারকালে বাকসংযম করে থাকেন। ফলে তুমি এখনই কিছু আভাস দিয়ে রাখো মা, কোন কাটোরায় কি পরিবেশিত। ওরা দুজনে আসনে উপবেশন করলেন। সম্মুখে মর্মর গৃহতলে বসল মেয়েটি। তার হাতে একটি রৌপ্য দণ্ড, তার শেষ প্রান্ত আঁকশির মতো বাঁকানো। ভোজনকারী উপবিষ্ট অবস্থায় তৃতীয় সারির কাটোরার নাগাল পায় না, তাই এই ব্যবস্থা। রৌপ্যযষ্টির সাহায্যে কস্তুরী কটোরাগুলিকে আগিয়ে পিছিয়ে দিতে পারবে। অনুরুদ্ধ হয়ে কস্তুরী মুখস্থ বলার মতো ভোজ্য দ্রব্যগুলির জাত নির্ণয় করে গেল। বাম দিক থেকে প্রথম সারিতে সর্বপ্রথম একটি ক্ষুদ্র সুবর্ণ কটোরায় গব্যঘৃত, তারপর কিছু ভাজা সবজি, পনস বীজ ও চাল কুমড়োর বুকো বড়া, লাউ ডগার পোড়ে ভাজা, শাপলা ভেলার পাট ভাজা, 3 রকম ডাইল, আমড়া মুকুলের মটর ডাল, কমলা লেবু সহ ঘন মুগ ডাল এবং ওলকপি মিশ্রিত ছোলার ডাল। দ্বিতীয় সারিতে কাঁচা পেঁপে চাপড় ঘন্ট, এঁচোড়ের পাতুরি, বড়ি সহযোগে পালং ঝোল, লাউ পোস্ত, কাঁচকলার ধোঁকা ডালনা, জলপাইয়ের মাখা চাটনি, পাঁপড় ভাজা। এরপর তৃতীয় সারি ক্ষীর, দধি, সরপুরিয়া, সরভাজা, পিষ্টক প্রভৃতি মিষ্টান্ন, সেগুলি সরপোষে ঢাকা। রূপেন্দ্র বলেন, এ তো আমার 1 সপ্তাহের খাদ্য। মহারাজ, এত কি খাওয়া যায়? হয়তো যায়, হয়তো যায় না। আপনার যা অভিরুচি তাই গ্রহণ করুন, অপচয় হবে না কিছু। ব্রাহ্মণের সেবান্তিক অবশেষ গ্রহণের লোকের অভাব নেই। রূপেন্দ্রের নজর হলো কর্পূর মিশ্রিত পানীয় জল পরিবেশিত হয়েছে 2টি সুবর্ণ পাত্রে। তার পাশে রাখা আছে মোরাদাবাদী কাজ করা একটি অপূর্ব রৌপ্য ভৃঙ্গার এবং একটি পিতলের বড় পাত্র। এ জাতীয় ভৃঙ্গারে সচরাচর মাধ্যে পরিবেশিত হয়। আহার তালিকার পার্শ্বে সেটি কেন রাখা আছে বোধগম্য হল না। সে বিষয়ে প্রশ্ন করতেও সংকোচ। মহারাজ বললেন, কস্তুরী, তুমি 3 তিরিপত্রের ব্যঞ্জন করনি? কস্তুরী অবাক মানে জবাব জোগায় না। তার হয়ে রানীমা বলে ওঠেন, না, এ তো আরণ্যকাশ্রম নয়, এখানে 3 তিরি ব্যঞ্জনে নানান অনুপপত্তি। কস্তুরী বুঝল না, কিন্তু যাঁরা বোঝার তাঁরা বুঝলেন। বুনো রামনাথের কাহিনী।
এবার মহারাজ বলেন, পেট ভরবে কি করে? শাক, মোচা ঘন্ট, ভুষ্ট পটল, নিম্বপাত কিছুই নাই। এবারও কস্তুরী বিহ্বল এবং এবারও জবাব দিলেন রানীমা, সে সব সাত্ত্বিক আহার, রাজসিক নয়, ও আপনার পরিপাক হতো না। রূপেন্দ্র বুঝতে পারেন রানীমা নিরক্ষরা নন। কৃষ্ণদাস গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃত তাঁর ভালোভাবেই পড়া। অন্নপাত্রে নৈবেদ্যের মতো চূড়ো করে রাখা মূল ভোজ্যদ্রব্যটি অন্ন নয়, ভর্জিত অন্ন অর্থাৎ পলান্ন। তার এক এক দিক এক এক রঙের, লাল, নীল, হলুদ, সবুজ ও সাদা। কিভাবে পলান্নের এই বর্ণ পার্থক্য বুঝে উঠতে পারেন না। মহারাজ সে বিষয়ে প্রশ্ন করলেন কস্তুরীকে। মেয়েটি জানালো, কচি নীল দিয়ে রক্তবর্ণ, জাফরান সহযোগে হলুদ রং, সুপুরি মিহি গুঁড়ো করে তার সঙ্গে কালো জামের রস মিশিয়ে নীল রং করা হয়েছে, আর সবুজ রং তো হলুদ নীলের সমাহার। মহারাজের প্রশ্নের জবাবে কস্তুরী জানালো, এর মূল উপকরণ গোবিন্দভোগ মিহি পুরাতন চাউল 2.5 পোয়া, গব্যঘৃত 1 পোয়া, শর্করা 1.5 ছটাক, পাতিলেবুর রস 1 ছটাক, আন্দাজ মতো ঘন দুধের সর, 3-4টি বাদাম বাটা, ছোট এলাচ 8টি, লবঙ্গ 7টি, দারুচিনির ছোট টুকরো 10টি, সামান্য কালিজিরা ও 4-5টি তেজপাতা। আখনির জন্য প্রয়োজন সাজিরে, ধনিয়া, তেজপাতা, আদ্রক ও দারুচিনি। এই বিচিত্র ভোজ্য দ্রব্যটির নাম পঞ্চরং অপলান্য। মহারাজ বললেন, পঞ্চরং তো বুঝলাম, কিন্তু অপলান্য অর্থ কি? মহারাজ, পলান্ন হচ্ছে পল যুক্ত অন্ন। পল অর্থে মাংস। যেহেতু এটি নিরামিষ পদ, তাই এর নাম অপলান্য। মহারাজ গৃহিণীর দিকে দৃক্পাত করে বলেন, তুমি একে উপাধি দিতে পারো পাক শিরোমণি। রানী হেসে বলেন, এখনই কি সেবা হোক? দেখি পঞ্চগুপ্ত ব্যঞ্জনকে শনাক্ত করতে পারেন কিনা। অতঃপর দুজনে পঞ্চদেবতাকে অন্নদান শুরু করলেন। দেখা গেল অন্ন গ্রহণকালে মহারাজও বাকসংযম করে থাকেন, যদিচ পূর্বে তিনি নিজেকে কলির ব্রাহ্মণ বলেছেন। রূপেন্দ্র এবার বুঝতে পারেন ওই কারুকার্যমণ্ডিত রৌপ্য ভৃঙ্গার এবং পিতলের গামলাটি কেন রাখা আছে। মহারাজ প্রত্যেকটি কটোরা থেকে সামান্য, কখনো কণিকামাত্র খাদ্য অন্নপাত্রে উঠিয়ে নিচ্ছেন এবং তার রসস্বাদানান্তে ভৃঙ্গারের জলে মুখ প্রক্ষালন করে চলেছেন। না হলে পূর্ববর্তী ব্যঞ্জনের স্বাদ গন্ধ পরবর্তীতে অনুভূত হবে, খাদ্য বিচারে ভ্রান্তি হয়ে যেতে পারে। রূপেন্দ্র বুঝতে পারেন রন্ধন যেমন শিল্পকর্ম, তেমনি তার প্রকৃত রসাস্বাদনও একটি চারুকলা। খাদ্যকে এতদিন উদরপূর্তির উপকরণ বলেই জানা ছিল। নদিয়া রাজের আতিথ্য গ্রহণ না করলে তিনি বুঝতে পারতেন না ভোজনও একটি চারু শিল্প। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন নিরামিষ রান্নায় আলুর উল্লেখ নেই। সেখানে আলু, টমেটো প্রভৃতি বাঙালির খাদ্য ছিল না। মহারাজ কৃষ্ণচন্দ্রের কালে ডাইলের শুভাগমন ঘটেছে। বাঙালির ভোজন রঙ্গমঞ্চে আলুর প্রথম প্রয়োগের তখনও অর্ধ শতাব্দী বাকি।